সরাসরি আমার ঘটনায় চলে যাই। যদিও আমাদের স্থায়ী ঠিকানা ঢাকা কামরাঙ্গীর চরে, তবে আমার বাবা মার বিয়ের সময় পারিবারিক সমস্যার কারণে আমাদের নিজস্ব বাড়ি ছেড়ে আমার বাবা মা মুগদা এলাকায় ভাড়া চলে যান। সেখানে যাওয়ার 2-1 বছর পরেই আমার জন্ম হয়। সুতরাং আমি ঢাকার মুগদা এলাকায় জন্মগ্রহণ করি বলে মনে রাখা ভালো। 1997 সালের শেষের দিকে এবং 98 সালের শুরুর দিকে আমার জন্ম। তখন 98-এর বন্যা, সেই সময় নাকি ঢাকা শহরের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গিয়েছিল। যাই হোক, আমি নাকি জন্মের সময় অনেক সুন্দর ছিলাম। তার একটা উদাহরণ আপনাকে দেই। আমার বাবা মা যদি আমাকে কোলে নিয়ে ঘুরত, তাহলে কেউ নাকি বিশ্বাস করত না যে আমি ওনাদের দুজনের সন্তান। কিন্তু এখন আমাকে দেখলে মনে হবে এগুলো সবই মিথ্যা। যাই হোক, মেইন ঘটনায় আসা যাক। আমার জন্মের কিছুদিন পর আমার বাবা বাজার থেকে ইলিশ কিনে ঘরে ঢোকেন, আর এখান থেকেই শুরু হয় মূল ঘটনার সূত্রপাত। আমার বাবা ইলিশ মাছ নিয়ে ঘরে প্রবেশ করার সাথে সাথে পুরো ঘরে শুরু হয় ভূমিকম্পের মতো কাঁপুনি। ঘর এমনভাবে হেলতে দুলতে থাকে, মনে হয় যে ঘর এখনই ভেঙে মাথার ওপর পড়বে, আর পুরো ঘর কেমন যেন হয়ে যায়। এমন মনে হয় যেন ঘরে অদৃশ্য কোনো একটা শক্তি প্রবেশ করেছে, যার প্রভাবে ঘরে তাণ্ডব চলছে। আর অদৃশ্য শক্তি ঘরে প্রবেশ করার পর আমার আচরণে নাকি অনেক পরিবর্তন চলে আসে। তখন আমি অনেক ছোট, মায়ের কোল তখনও ছাড়িনি। মা আমাকে খাওয়াতে যান, তখন আমি খাই না, চোখ মুখ উল্টে ফেলি। মায়ের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসতে থাকি। আমার এই অবস্থা দেখে আমার পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ে এবং কপালে দুশ্চিন্তার ভাঁজ চলে আসে। 1 দিন, 2 দিন, 3 দিন আমি না খেয়ে থাকি। আমাকে দুধ খাওয়াতে গেলেই আমি নাকি মায়ের দিকে চোখ উল্টে তাকিয়ে থাকতাম। এই 3 দিন আমার পরিবারে কারো চোখে ঘুম নেই। 3 দিন পর আমার নানি কামরাঙ্গীর চর থেকে আমাদের মুগদায় ভাড়া বাসায় আসেন। এসে দেখেন আমার এই করুণ অবস্থা। আমার এই অবস্থা দেখে আমার নানিও ভয় পেয়ে যান এবং সাথে সাথে আমার নানি আমার মাকে বলেন আমাকে ল্যাংড়া হুজুরের কাছে নিয়ে যেতে। বলে রাখা ভালো, সেই সময় আমাদের কামরাঙ্গীর চরে খুবই পরিচিত একজন হুজুর ছিলেন। তিনি হলেন ল্যাংড়া হুজুর। উনি জিনে ধরা রোগীদের চিকিৎসা করতেন এবং বিভিন্ন সমস্যার কারণে পানি পড়া ও তেল পড়া দিয়ে থাকতেন। যাই হোক, 1998 সালের দিকে রাস্তার অবস্থা কেমন ছিল তা হয়তো সবাই বলতে পারবেন। আমি সেই বিষয়ে আর বললাম না। আমার বাবা মা দুজনেই মুগদা থেকে নবাবগঞ্জ চলে আসেন। সেখান থেকে নৌকা নিয়ে বুড়িগঙ্গা নদী পার হয়ে কামরাঙ্গীর চরে এসে ল্যাংড়া হুজুরের সাথে দেখা করেন। ল্যাংড়া হুজুর আমাকে দেখে সাফ জানিয়ে দেন, আমার মা বাবার মুখের ওপরেই বলে দেন উনি আমার চিকিৎসা করতে পারবেন না। আমি নাকি দুধ চোরার কবলে পড়েছি, আর এই দুধ চোরা সেই বাজার থেকে আনা ইলিশ মাছের সাথে আমাদের ঘরে প্রবেশ করে। এখন আমি এই দুধ চোরা সম্বন্ধে একটু বিস্তারিত বলি। সেই সময় নাকি এই দুধ চোরা অনেকে বাচ্চাকেই ধরত, আর এর কবলে পড়লে অনেক বাচ্চা মারা যেত। এর মধ্যে একটি ঘটনা শেয়ার করি। একদিন এক মহিলার বাচ্চাকে এই দুধ চোরায় ধরে। ধরার পর সেই মহিলা এক কবিরাজের কাছে তার বাচ্চাকে নিয়ে যায়। কবিরাজ সেই বাচ্চাকে দেখে তার মাকে বলে, আপনি এটা কি পালছেন? দুধ কলা দিয়ে কালসাপ? একে যদি আমি গরম ফুটন্ত তেলে ছেড়ে দেই, দেখবেন এই বাচ্চা আর বাচ্চা নেই, কোনো এক পশু অথবা কাক হয়ে মরে উঠবে। আর যদি আপনার বাচ্চা জীবিত থাকে তাহলে কান্না করে উঠবে। আপনি বিশ্বাস না করলে পুলিশ মেম্বার ও চেয়ারম্যানের অনুমতি নিয়ে আসেন, আমি দেখিয়ে দেই যে আমার কথা ঠিক কিনা। বাচ্চার মা এমনিও দুধ চোরা পিশাচের জ্বালায় অতিষ্ঠ হয়ে যায় এবং কবিরাজকে অনুমতি দেয় তার সন্তানকে ফুটন্ত তেলে ছেড়ে দিতে। এটা একটা চিকিৎসার পদ্ধতি। তখনকার সময় এই দুধ চোরা পিশাচকে ছাড়ানোর জন্য এই পদ্ধতির চল ছিল। ফুটন্ত তেলে ছাড়ার পর বাচ্চাটি কান্না করে এবং কান্না করলে কোনো এক পশু পাখির মৃতদেহ তেলের ওপর ভেসে ওঠে। আমার ক্ষেত্রেও এমন ধরনের একটি
ভিন্ন চিকিৎসা করা হয়, যা আমি সামনে বলবো। কবিরাজের কথা মতো বাচ্চাটিকে ফুটন্ত তেলে ছাড়া হয়। তখন সবাই দেখতে পায় বাচ্চাটি নাকি একটি মৃত কাক হয়ে তেলের ওপর ভেসে আছে। যাই হোক, এখন মূল ঘটনায় চলে যাই। ল্যাংড়া হুজুর এই কাজটি করতে পারবেন না বলার পর আমার মা বাবা চিন্তায় ভেঙে পড়েন। তখন আবার আমার মা বাবা আমাদের বাসায় চলে আসেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে 40 দিন কেটে যায়। আমি খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছিলাম। এর ভেতরে আমার নানি কামরাঙ্গীর চরে চলে আসেন। এসেই এই চিকিৎসা কে করেন তিনি তার সন্ধান করতে থাকেন এবং পেয়েও যান। এই দুধচোরা পিশাচের চিকিৎসা করত এক হিন্দু মহিলা, যার নাম বৈদ্যার মা। সবাই নাকি ওনাকে বৈদ্যার মা বলেই চিনত এবং সেই নামেই ডাকত। এটা তখন চর ছিল। এখন তো সেই আগের মতো বুড়িগঙ্গা নদী নেই। এখন বুড়িগঙ্গা নদী মৃতপ্রায়। তো খোলামারার ওই পার বা কেরানীগঞ্জে তিনি এই চিকিৎসার জন্য অনেক পরিচিত একটি মুখ ছিলেন। সে আমলে ওনার সন্ধান পেয়ে আমার মা বাবা সাথে সাথে ওনার কাছে চলে যান। ওনার কাছে যাওয়ার পর আমাকে দেখে উনি নিশ্চিন্ত হন যে আমাকে দুধ চোরায় ধরেছে এবং আমাকে সর্বক্ষণ কেউ না কেউ পাহারা দিয়ে রাখছে। কখনো একা রাখেনি, তাই নাকি আমি বেঁচে আছি। না হলে এই দুধ চোরা পিশাচ সুযোগ পেলে আমাকে মেরে ফেলত। বলে রাখা ভালো, আমাকে ধরার 43 দিন পর এই বৈদ্যার মার সন্ধান আমার পরিবার পায় এবং এই 43 দিন আমাকে একা রেখে কোথাও যায়নি। আমার মা বাবাকে উনি বলেন বাজার থেকে একটি কাঁচের শিশি একদমে কিনে আনতে, আর সাথে সরিষার তেল। আমার মা বাবা ওনার কথা মতো বাজার থেকে কাঁচের শিশি সরিষার তেল এনে দেন। তিনি সেই তেলে ফু দিয়ে দেন। পরে আমার মায়ের হাতে দিয়ে বলেন তেল গরম করে নাক মুখ দিয়ে ঠোকানোর পর আমি যদি কান্না করি তাহলে আবার ওনার কাছে নিয়ে যেতে, আর যদি কান্না না করি তাহলে ওনার কাছে যেতে নিষেধ করেন। কথা শুনে আমার বাবা মা আমাকে এবং তেলের শিশি নিয়ে চলে আসেন। বিভিন্ন দোয়া দুরুদ পড়ে আমার নাক দিয়ে গরম তেল ঢালতে থাকেন। এভাবে অনেক সময় ঢালার পর আমি এক সময় কান্না করে উঠি এবং কান্না করার সাথে সাথে ওনার কাছে আমার বাবা মা আমাকে নিয়ে রওনা দেন এবং এক সময় ওনার কাছে আসার পর উনি আমাকে কিছু দেন। যাই হোক, সেইগুলো আমি আর এখানে বলছি না। আমি এমনিতেই অনেক ভুল করে ফেলেছি এবং আমি সে কারণে তওবাও করেছি। এই দুধচোরা পিশাচের মূল টার্গেট ছিল সুন্দর বাচ্চা। যাই হোক, এইভাবে তিনি তার সমস্যা থেকে মুক্তি পান। এবং আমি আবারও বলবো, আপনারা যারা ঘটনা পাঠান অনুগ্রহ করে ঘটনাটি লেখার পরে আরও একবার নিজে পড়ে নেবেন। আর যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি পাপেল শিকদার, তিনি বর্তমানে কামরাঙ্গীর চরেই আছেন। তো এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।